আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। তো যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখুন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আজকে যেই প্রসঙ্গে কথা বলবো ওই প্রসঙ্গে কথা বলতে গেলে আপনাকে বস কষ্ট করে চোখ থেকে আজকে কিছু সময়ের জন্য দলবাজি এবং চামচামির চশমাটা খুলতে হবে। কারণ আমি খুব সেনসিটিভ একটা ইস্যু নিয়ে কথা বলবো, যেখানে কিছু সেনসিটিভ রাজনৈতিক দল জড়িত। যে ফেসবুকে আপনারা জানেন আমরা বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর পরিমাণ খুব বেশি, ভারতীয় খুব বেশি। তো এই ফেসবুক ব্যবহারের মাধ্যমে যে গুজব ছড়ানো হয় আর যে গুজবগুলোর এগেনস্টে ধর্মীয় আপনার একটা উন্মাদনা ক্রিয়েট করা হয়, বা ধরেন গুজব ছড়িয়ে সাধারণ মানুষের লাইফস্টাইল চেঞ্জ করা হয়, নিরীহ মানুষকে হত্যা করা হয়, সেই গুজবগুলা ফেসবুকে আসলে কারা ছড়াচ্ছে? এই গুজবগুলা কারা ছড়াচ্ছে এটা আপনি ডিবিসি নিউজের একটা টক শোতে কালকে আমি দেখলাম। মিসবাহুর রহমান চৌধুরী, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্টের, তিনি দাবি করেছেন যে আপনার জামায়াত শিবির তারা আসলে এই গুজবগুলো ছড়ায়। রেফারেন্স হিসেবে তিনি দিয়েছেন যে ভোলাতে যে ঘটনাটা হয়েছে সেইখানে যেই দোকান থেকে 17টা মাইক ভাড়া নেওয়া হয়েছে মায়ের দোয়া, সেই সবটা বেসিক্যালি একজন জামায়াতের নেতার। ইভেন আপনার যে অটোরিকশাগুলো করে মানুষ আনা হয়েছে জমায়েত করার জন্য, সেই অটোরিকশার সার্ভিস যে দোকানটা সেটাও কাকতালীয়ভাবে জামায়াত নেতার। তো তিনি এটা দ্বারা প্রমাণ করতে চেয়েছেন যে এই গুজবগুলো বেসিক্যালি ফেসবুকে জামায়াত শিবির ছড়ায়, তাদের বিভিন্ন পেজ আছে নামে বেনামে, সাথে বিএনপিও জড়িত, বাঁশের কেল্লা, ফ্রিডম ফাইটার, এরকম বেশ কয়েকটা পেজ আমরাও চিনি। আসলে এটা কতটুকু সত্যি অনেকে এটা প্রশ্ন করেন, বা আমাদের আওয়ামী লীগের অনেক নেতারাও দাবি করেন যে গুজবটা বেসিক্যালি ফেসবুকে বিএনপি এবং জামায়াত রাজপথে তাদের আন্দোলনটা চেঞ্জ করে ফেসবুকের মধ্যে একটা নতুন প্ল্যাটফর্ম শুরু করেছে রাজনীতির জন্য। তো আসলে কি ফেসবুকে এগুলা কি হচ্ছে, বা এটার পিছনে কারা জড়িত? আপনি যদি একটু খেয়াল করেন, আমরা যারা সাধারণ ফেসবুক ব্যবহারকারী আছি, আপনার 70% ফেসবুক ব্যবহারকারী হচ্ছে সারাদিন কাজ টাজ করি, রাত্রে আসি একটু ফোনটা হাতে নেই, একটু ফেসবুকে দেখি দেশের খবর। আর 20% আছে পেজ এবং গ্রুপ ব্যবসায়ী যারা আপনার নানান ধরনের কাজে জড়িত। আর 10% আছে যারা আপনার এখানে এই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাজনীতি করে, তারা তাদের দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন, সরকার বিরোধী অ্যাক্টিভিটিস বা সরকারের সমালোচনার অ্যাক্টিভিটিস। আবার এর 10%-এর মধ্যে আবার একটা অংশ আছে সরকারেরও, ধরেন কোন নেতা কোথায় কম্বল দিছে, কারে একটা বালিশ দিছে, কারে একটা কি হয়েছে, এগুলো সম্পর্কে আলোচনা হয়। তো ওই 10% মানুষ বেসিক্যালি 90% মানুষকে আপনার ভাইব্রেট করতে সক্ষম হয় পেজ এবং গ্রুপগুলোর মাধ্যমে। এখন আপনি যদি খেয়াল করেন যে যখনই একটা কোনো খবর হয়, এই খবরগুলো দেখবেন কোনো একটা পেজ থেকে ফার্স্ট চলে আসে, পার্সোনাল আইডি থেকে হয়তো কোনো হত্যা হয়েছে, কোথাও অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, এগুলো আসে। কিন্তু যখন গুজব আসে তখন কিন্তু একটা পেজ থেকে আসে। এই পেজগুলা দুর্ভাগ্যবশত বিভিন্ন ইসলামিক নামের আপনার, যেগুলোর সাথে আপনার কোথাও না কোথাও মানুষ জামায়াতকে সন্দেহ করে, বা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে আপনার এই পেজগুলো কিন্তু ফেসবুকে নিবন্ধিত। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বিশ্বাস করতে চাই নিশ্চয়ই জামায়াত শিবির যে রাজনীতিটা করে তারা নিশ্চয়ই এতটা নোংরা রাজনীতি করে না, কারণ জামায়াত যারা করে তারা কিন্তু যথেষ্ট এডুকেটেড। আপনার একটা এডুকেটেড শ্রেণী, তারা যথেষ্ট ধর্মীয় জ্ঞান রাখেন। আবার আমারে ভাবেন না যে আমি জামায়াতের কর্মী, আমি খুবই সাধারণ একজন মানুষ, আমি দাঁড়িয়ে রাখি সুন্নতের জায়গা থেকে, আমি আসলে ইসলামিক রাজনৈতিক দল বা এরকম কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। তো তারপরে অনেকে ভাবেন, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। তো যাই হোক, যখন এই পেজগুলো থেকে খবরটা আসে, এখন জামায়াতের কর্মীরা নিশ্চয়ই যারা আছেন তারা বলবেন যে ভাই এটা তো আমরা করি না। আমিও মানতে চাই আপনারা করেন না। তাহলে প্রশ্ন হচ্ছে করে কারা? যেহেতু পেজগুলা, যেমন বাঁশের কেল্লা একটা পেজ ছিল যেটা কিন্তু অরিজিনালি জামায়াত শিবিরের সাথে কানেক্টেড ছিল, আর এই পেজটা থেকে নানান ধরনের আপনার গুজব বিভ্রান্তি ছড়াইতো। এক নাম্বার হচ্ছে যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে চাঁদে দেখা গিয়েছিল, এটার এগেনস্টে অনেক মানুষ মরে গেছে, আপনার খেয়াল থাকার কথা। তারপর হচ্ছে শহীদ জিয়া, ফ্রিডম ফাইটার, খালেদা জিয়া, তারেক জিয়া, নানান পেজগুলো ফেসবুকে। আমি আপনি যারা ফেসবুক ইউজ করি আমরা কিন্তু জানি যে এইখান থেকে খবরগুলো আসে। তো প্রশ্ন যদি হয় যে এখান থেকে আসলে কি এটা বিএনপির পেজ, এটা আপনি কিভাবে শিওর হলেন? না, আমি শিওর না। তাহলে এটা শিওর করা কার দায়িত্ব? সরকারের? না। আর সরকার যদি শিওর করে এটা আপনাদের পক্ষেই করবে যে এটা জামায়াতেরই পেজ, এটা বিএনপির পেজ। যদি এটা আপনাদের পেজ না হয়, যে পেজগুলো থেকে এই বড় বড় গুজবগুলো ছড়ানো হয়, সেই পেজগুলো সম্পর্কে জামায়াতের এবং বিএনপির যারা আছেন তাদের কিন্তু একটা ক্লিয়ারেন্স দরকার, কারণ সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। আর এই বিভ্রান্তির পিছনে সবচেয়ে বড় একটা শক্তি যোগায় ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে, আমি নাম বলবো না, আপনারা যারা আছেন সবাই দেখেন, দেখবেন যে তারা সবসময় বিএনপির শক্ত ভক্ত, বা তারা সবসময় বিএনপি সরকারের প্রশংসা করে, আওয়ামী লীগের সমালোচনাই করে, জামায়াতের প্রশংসা করে, আওয়ামী লীগের সমালোচনা করে। তো একটা একপক্ষীয় টিভি চ্যানেল হয়ে গেছে।
যার কারণে যারা আওয়ামী লীগের সমর্থক আছেন, সাধারণ মানুষ আছেন, অনেকে দেখবেন যে এই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করেন। আমি দেখেছি যে অনেক বড় বড় চ্যানেল, বাট সাবস্ক্রাইবার হিসাবে ওই রকম নাই, 2.5 লাখ 3 লাখ, কিন্তু তাদের তো সাবস্ক্রাইব মিলিয়ন মিলিয়ন হওয়ার কথা। তার মানে হচ্ছে তাদেরকে যারা শোনে তারা সবাই কিন্তু তাদেরকে সাবস্ক্রাইব করে না। ইউটিউবে একটা সাবস্ক্রাইব, আপনার করা একটা সাবস্ক্রাইব আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা জাস্ট একটা অ্যামাউন্ট না, এইটা হচ্ছে আমার গ্রহণযোগ্যতা, যে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো কি মানুষের কাছে পৌঁছায়। এটা কিন্তু সাবস্ক্রাইব মিন্স হচ্ছে আমার কাছে, এটা অন্যদের কাছে কি জানি না। আমি ভাবি যে আমার চ্যানেলে যখন একটা সাবস্ক্রাইব আপনি করেন, আমি কি আপনার অন্তরের কথাটা বলতে পারছি, আমি কি আমার নিরপেক্ষতার প্রমাণ করতে পারছি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো তার মানে হচ্ছে তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার গুলোর দিকে তাকাইলে আমার মনে হয় যে না, কোথাও না কোথাও ঘাটতি তো আছে, তারা মানুষের কাছে নিরপেক্ষতা পাচ্ছে না। একটা দলীয় চিন্তাতে তারা আটকে আছে যে আমার পরিবার যা করে সব ভালো, অন্যরা যা করে সব খারাপ। এই কারণে এই খবরগুলা আবার আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়, ফেসবুকে বা ভাইবারে, ইমোতে, টুইটারে। তো সেইখান থেকে সাধারণ মানুষ একটা বিভ্রান্তিতে পড়ে যে একজন মানুষ যিনি জামায়াতের কর্মী হিসেবে সম্পৃক্ত, পরিচিত, বিএনপির কর্মী হিসেবে চিহ্নিত, পরিচিত, তো তার মুখ থেকে যখন একটা ঘটনা আসে, সেটা যখন পরের দিন ফেসবুকে ভাইরাল হয়, তো ঘটনাটা অল্টারনেটিভলি বা ডিরেক্টলি আপনার জামায়াত এবং বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে যায়। কারণ ওই যে যারা স্টেটমেন্ট দিচ্ছে তারা সবসময় বিএনপি অথবা জামায়াতের কর্মী হিসেবে পরিচিত অলওয়েজ, বা তাদের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে পরিচিত। তো এই কারণে অনেক সময় বিএনপি জামায়াত হয়তো অরিজিনালি যে রাজনৈতিক দলগুলো আছে তারা হয়তো বিষয়টা জানেও না, কিন্তু আমি হয়তো একজন আওয়ামী লীগের কর্মী বা বিএনপির কর্মী, জামাতের কর্মী, আমি হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ, আমাকে মানুষ চিনে, আমি যখন একটা কথা বলবো সবাই ভাববে আমি আমার দলকে রিপ্রেজেন্ট করছি। যারা কথা বলেন জ্ঞানী মানুষ, ইউটিউবে অনেক পুরনো মানুষ, আমি খুবই নতুন, তাদেরকে জ্ঞান দেওয়ার মতন আমার যোগ্যতা নেই, তারপরেও আমার মনে হয় আর কি যে একটু ভেবে চিন্তে তারা যদি বলেন সব দিকে, হয়তো মানুষ একটু ভালো পাবে আর কি। তারপরে আপনারা যারা আছেন আপনাদের এটা ভালো বুঝ। তো এই যে ফেসবুকে গুজবের বিষয়টা আপনি দেখেন, এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয় এই মুহূর্তে ধারণ করেছে। আমি বিশ্বাস করতে চাই যে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী, জামায়াতে ইসলামী যে দলগুলো আছে তারা নিশ্চয়ই বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন, মানুষের জন্যই তো আপনাদের রাজনীতি। তাহলে মানুষ মেরে যে রাজনীতির সূত্রপাত হবে, তিনটা দল জড়িত। আপনি দেখেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, বিভিন্ন আন্দোলনে, হরতালে, ধর্মঘট, গাড়ি পোড়াও, মানুষ পোড়াও, লগি বঠে দিয়ে মানুষ মারা, মানুষের রক কাটা, ক্ষমতার প্রয়োজনে প্রত্যেকটা দলের কর্মীরা, নেতারা মুখে মুখে যতই ইসলামী দল হোক, স্বাধীনতার পক্ষে হোক, এখনকার সরকার মুক্তিযুদ্ধের পক্ষে সরকার, ভাই বহুত মুক্তিযুদ্ধের রাস্তায় ভিক্ষা করে ঘুরতেছে, আসে না? তাহলে ক্ষমতার প্রয়োজনে প্রত্যেকটা দল তার যে আইডেন্টিটি গুলো দিয়ে মানুষের কাছে পৌঁছা যায়, এটা তারা একটা অনুভূতি হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে ইসলামিক দলগুলো আছে, তারা ধর্মীয় অনুভূতির জায়গাটা ক্রিয়েট করতে চায়, কারণ বাংলাদেশ 95% মুসলমানের দেশ। বিজেপিতে দেখেন হিন্দুবাদী মেন্টালিটি দিয়ে কিন্তু বিজেপিতে, এই যে বিজেপি 2বার ক্ষমতা চলে আসছে। সো এটা আপনার একটা টেন্ডেন্সি বা এটা একটা ট্রেন্ড। এখন ফেসবুকে এই যে গুজব ছড়ানোর পিছনে কি শুধু তারাই দায়ী? না, আমি আপনিও দায়ী। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, প্রযুক্তির সাথে আমাদের অল্প দিন হয়েছে পরিচয় হয়েছে, আর খুব দ্রুত আমরা এটার সাথে অ্যাডজাস্ট হইতে যাইয়া মানে আউলাই গেছি। আপনি দেখেন ফেসবুকে অনেক ছবি আসে, অনেক পোস্ট আসে, ভিডিও আসে, আপনি এটা সত্যতা কতটুকু যাচাই করেন? আপনাকে প্রশ্ন করছি। আপনি একটা ভিডিও দেখছেন, ছবি দেখছেন, আরে দেখছো এটা কি হয়েছে, কিন্তু আপনি কি ভিডিওটা খেয়াল করছেন যেটা এডিটিং করা কিনা? এখন অনেকের জ্ঞানের স্বল্পতার কারণে হয় না। আমি ব্যক্তিগত জীবনে পড়াশোনায় আমি একটু বলি আমি আসলে কি, আমি একজন ভিজুয়াল কমিউনিকেশন ডিজাইনার, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনিং ফিল্ডে আমার পড়াশোনা। সো আমার এই যে ভিজুয়াল কমিউনিকেশন আছে, আপনারা যে ভিডিও এডিটিং মেডিটিং, এগুলো কিন্তু আমার পড়াশোনার একটা অংশ। তা আমরা হয়তো দেখলে বুঝতে পারি যে কোথাও এখানে এডিটিং করা হয়েছে বা কোথাও হয় নাই। তো সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারে না, তিনি ভাবেন যে আরে আমার রাসূলকে গালি দিছে, হ্যাঁ এই আইডি থেকে তার 14 গোষ্ঠী উদ্ধার করো। আপনি কি শিওর হয়েছেন যে এই আইডিটা ওই মানুষটারই? কেউ যদি সরাসরি ভিডিও আপলোড করে, যেমন সেফুদা বা অনেকে আছেন, মুফাসসির হোসেন ভাই, তারা অনেক সময় এই কাজগুলো করছেন, তাদের জন্য আপনি ডাইরেক্ট প্রতিবাদ করতে পারেন। আপনি কনফার্মেশন হয়েছেন কারণ এটা ভিডিও ফুটেজ। একটা ছবি দিয়ে, একটা পোস্ট দিয়ে কালকে আমার নামের আইডি থেকে একটা হিন্দু বিদ্বেষী যাইতে পারে, আমার আইডি হ্যাক হইতে পারে, আপনার আইডি হ্যাক হইতে পারে। তার মানে কি আমরা এটা রাতারাতি শিওর হয়ে যাবে নাইম ভাই কালকে হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে, এই মুসলমানের বিরুদ্ধে কথা বলছে, আপনি তো আমারও ভাইরাল করে দিবেন? আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে ফেসবুকটা খুব একটা পজিটিভ দিক, নেগেটিভ দিক। ফেসবুকের মাধ্যমে অনেক ভালো কাজ হয়। আমি আমার একটা সংগঠন চালাই গত 3 বছর, ইউনাইটেড সোলানল, যেটার মাধ্যমে 450 এতিম বাচ্চার জন্য আমরা কাজ করে যাচ্ছি, প্রায় 15 লক্ষ টাকার উপর। আলহামদুলিল্লাহ, আমি গত 3 বছরে বিভিন্ন জায়গা থেকে, আরো কিছু গরিব মানুষ আছে তাদের জন্য আমার চ্যানেল থেকে বা আমার ব্যক্তিগত উদ্যোগে আমরা অনেক কাজ করি। ফেসবুক থাকাতেই সম্ভব হয়েছে। নানান অন্যায় দুর্নীতিগুলো আমরা দেখতে পারি, জানতে পারি ভিতরের খবর। কিন্তু একটা শ্রেণী, তারা এই ফেসবুককে অলওয়েজ নেগেটিভ কাজে ব্যবহার করছে। তো তাদের ব্যাপারে আপনার সাবধান হওয়া উচিত।
আমি তাদের দোষ দিব না। আপনি যদি সচেতন না হই, রডের জায়গায় যেমন সরকার বাঁশ দেয়, এরকম ফেসবুকের মধ্যেও ভুল তথ্যে ভরপুর থাকে। আপনাকে একটু ভেবে চিনতে শেয়ার বাটনটা ক্লিক করতে হবে, অনেক ভেবে চিনতে। আপনি চাইলেন, শেয়ার করে দিলেন, দেখলেন, কিন্তু আসলে এটা কি সত্য না মিথ্যা একটু ওয়েট করেন, ন্যাশনাল মানে টেলিভিশন দেখেন, জাতীয় পত্রিকা দেখেন, একটু ধৈর্য ধরে আপনি শেয়ারটা করেন না বস। আপনার একটা ভুল শেয়ারে বাংলাদেশে যে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে। তো তার উপরে আমি লাস্ট বক্তব্য যেটা বলতে চাই, যে আমি বিশ্বাস করি যে আমাদের 3টা রাজনৈতিক দল, জাতীয় পার্টি সহ বেশ কয়েকটা রাজনৈতিক দল আছে, তারা এই দেশের মানুষের জন্য রাজনীতি করে। আর যেসব ধর্মভিত্তিক দলগুলো আছে তাদের চেতনা, তাদের অনুভূতি অন্য 2টা দল, 4টা দল থেকে বেশি হওয়ার কথা, কারণ তারা ধর্মকে স্টাডি করে, পড়ে, নামাজ পড়ে, মাশাআল্লাহ, তারা নিশ্চয়ই এই ধরনের গুজব ছড়াবে না। কিন্তু দুর্ভাগ্যবশত মাঝে মাঝে সেটা প্রমাণ হয়। আর যেহেতু পেজগুলা, গ্রুপগুলা বিভিন্ন নামে বেনামে ইসলামিক এবং কি বিএনপির সাথে রিলেটেড, তো সেই ক্ষেত্রে যদি পেজগুলো আপনাদের না হয়, আমার মনে হয় আপনাদের উচিত বিষয়গুলো ফেসবুকে বা কি বলে যে সোশ্যাল মিডিয়াতে এগুলো ক্লিয়ারেন্স দেওয়া সাধারণ মানুষের কাছে। এখন যখন ক্লিয়ারেন্স না আসে, মানুষ এই বিভ্রান্তিতে পড়তে থাকে, একটা মানে মানুষ একটা দল সম্পর্কে নেগেটিভ মেন্টালিটি ক্রিয়েট করতেই থাকে। আমি চাই না কোনো রাজনৈতিক দল সম্পর্কে আমার ভিতরে কোনো বিভ্রান্তি থাকুক। বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলই মানুষের জন্য রাজনীতি করে আমি বিশ্বাস করি, কিন্তু সত্যিপক্ষ হচ্ছে যে তারা করে না। বাট আমি আশা রাখি কোন এক সময় করবে। আমি পজিটিভ মানুষ ভাই, ফিডব্যাক পজিটিভ নিতে চাই। তো আমার বক্তব্যগুলো হয়তো আপনার কাছে দ্বিমত হতে পারে, আপনি হয়তো আমার থেকে ভিন্নমত চিন্তা করতে পারেন অবশ্যই, আপনি মানুষ, আমিও মানুষ, থিঙ্কিং লেভেল আলাদা। তো আপনার মতামত আপনি কমেন্টে গঠনমূলকভাবে লিখবেন, আবার গালাগালি করেন না। আর আপনি আসলে কি ভাবেন যে যেহেতু জামায়াতের নামটা বারবার আসছে, বিএনপির নামটা বারবার আসছে, তাদের এটা যদি ক্লিয়ারেন্সের জন্য তাদের কি করা দরকার? তো সেই প্রশ্নটাকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।